নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে ডিজিটালে আরো একটা নতুন এপিসোড। 2024কে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে খুব সন্তর্পণে পা ফেলছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা। উল্টো দিকে বিজেপিকে দেখা যাচ্ছে তারা অনেকটাই ব্যাকফুটে, আত্মরক্ষার মোড়ে। অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ত্রিফলায় কিন্তু জর্জরিত হয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, যাদের পশ্চিমবাংলার বাইরে কোনো অস্তিত্ব নেই, সেই আঞ্চলিক দলের আক্রমণে বিজেপি কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে, তাদেরকে কিন্তু অনেক দুর্বল দেখাচ্ছে। এবার এই 2024কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্ট্র্যাটেজি তিনি সম্ভাব্য নিতে পারেন তা নিয়ে আজকে একটু আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে নিই যে দেশে কিন্তু বিভিন্ন রকম সমস্যা চলছে, সেটা নিয়েও বিজেপি ব্যাকফুটে থাকার কারণটা না জানলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলাটাকে বুঝতে অসুবিধা হবে। তাই বিজেপির ব্যাকফুটে থাকার কারণগুলো নিয়ে আজকে ছোট্ট করে আলোচনা করে নিই। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি পলিসি নেবেন, কি কি ফর্মুলা নেবেন 2024-এ বিজেপিকে রুখে দিতে, তা নিয়ে আলোচনা করব। আসুন প্রথমেই শুরু করি নোটবন্দি থেকে। নোটবন্দিতে বিজেপি বলেছিল যে নোটবন্দি হলে দেশের কালো টাকা আর থাকবে না, উগ্রপন্থা দমন হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছিল। এবং তারা যে ভুল বলেছিল এটাও বলা যাবে না, কারণ বিজেপির এক অংশ, যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা বিজেপিকে নিয়ে ভাবনা চিন্তা করেন, বিজেপিকে পরামর্শ দেন, তারা ভেবেছিলেন যে এই যে কালো টাকা, সেই টাকা যতটা দেশের মধ্যে আছে তার কিছু টাকা আছে বিদেশেও। যদি হঠাৎ করে নোটবন্দি করে দেওয়া যায়, 500-1000-এর নোট যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু যারা এই কালো টাকা ঘরে সঞ্চিত রেখেছেন সেই টাকাগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে এবং তার ফলে যে আসল টাকা সেগুলো মার্কেটে আসবে। এই পর্যন্ত ঠিক ছিল। পৃথিবীর বহু দেশেই নোটবন্দি হয়েছে, বহু দেশেই বিমুদ্রাকরণ হয়েছে, তার সুফলও তারা পেয়েছে। কিন্তু বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক যেটা ধরতেই পারেনি সেটা হচ্ছে যে এদেশের অধিকাংশ কালো টাকা বিদেশে সঞ্চিত। মাত্র 1% কালো টাকা উদ্ধার হয়েছে, মানে বাতিল হয়েছে। মানে যত নোট বাজারে ছাড়া হয়েছিল 500 আর 1000-এর, তার মধ্যে মাত্র 1% ফেরত আসেনি। অর্থাৎ 1% টাকা তারা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছেন, বস্তাবন্দি করে জলে ফেলেছেন, আলাদা ব্যাপার। 99% টাকাই কিন্তু ফেরত এসে গিয়েছে। অর্থাৎ বিজেপির এই অদূরদর্শিতা, বিজেপির এই ভবিষ্যৎ দেখতে না পারা, এটা কিন্তু বিজেপিকে ব্যাকফুটে ফেলেছে। আর রাজনীতিতে জেনে রাখবেন, যারা রাজনীতির ছাত্র তারা নিশ্চয়ই বুঝবেন যে রাজনীতিতে যে নেতার বা যে দলের দূরদর্শিতা নেই তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। অর্থাৎ যে দল আগামীকালটা দেখতে পান না, আগামীকাল কি হতে চলেছে বুঝতে পারেন না, বা কোনো কাজ করার পর তার ইম্প্যাক্ট কি হতে পারে আগামীকাল সেটা জানতে পারেন না, ধরতে পারেন না, বুঝতে পারেন না, তাদের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। এই বিজেপি, এরা অর্থের দিক থেকে অনেক শক্তিশালী, অনেক বেশিভাবে মিডিয়া কন্ট্রোল করে। ভারতের যে সংবিধান যে 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, 4টে স্তম্ভ তারা করায়ত্ত করেছে অর্থের জোরে, কিন্তু মানুষের মনকে করায়ত্ত করতে পারেনি। গত 7 বছরে পারেনি। তারা অর্থের জোরে, অর্থের দাপটে এবং অর্থের মাধ্যমে কেনা ক্ষমতা, অর্থের মাধ্যমে কেনা প্রচারের দাপটে কিন্তু এতদিন ক্ষমতায় ছিলেন। আর এই জায়গাটাই ঠিক ধরে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি ফর্মুলা সাজিয়েছেন, সেই ফর্মুলা নিয়ে আসবো। নোটবন্দি হলো, নোটবন্দির পর সিএএ, এনআরসি, এই যে বড় করে ঢক্কানিনাদ করে বলা হলো, ক্রোনোলজি বোঝানো হলো যে সিএএ কি হবে, প্রথমে সিএএ হবে, এনআরসি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা হলো। পরে ডিগবাজি খেয়ে তাদেরকে ফেরত আসতে হলো যে না, 2022-এর আগে এনআরসি টেনআরসি কিছু হবে না। সিএতে কি বলা হলো যে পড়শি দেশগুলো থেকে, আমাদের যে প্রতিবেশী দেশগুলো থেকে, সেগুলো থেকে অমুসলিম যারা, তারা যদি, মনে করবেন, যদি ধর্মীয় উৎপীড়নের কারণে, আবার বলছি, যদি ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে এসে থাকেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে।
এই আইনে যে ফাঁকটা রেখে দেওয়া হলো, যদি ধর্মীয় উৎপীড়নের কারণে, এবার যারা উৎপীড়িত হয়ে এসছেনও, ধর্মীয় উৎপীড়িতভাবে হয়েও এসছেন, তারা কি করে প্রমাণ করবেন যে তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসছেন? আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের রাজ্যমন্ত্রী মাননীয় নিশীথ প্রামাণিক, তার জন্ম বলা হচ্ছে বাংলাদেশে। বিপ্লব দেব, যার ধর্ম ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তার জন্ম বাংলাদেশে। এই বাংলাদেশিরা আমাদের দেশে এসে মন্ত্রী হচ্ছেন, মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেদিকে হেলদোল নেই। হেলদোল কোন দিকে? যে না, অমুসলিমরা এদেশে ঢুকতে পারবে আর মুসলিমরা পারবেন না। ঢুকতে পারবেন কি শর্তে? যদি ধর্মীয় উৎপীড়নের কারণে তারা এদেশে আসেন। যে মানুষগুলো বাংলাদেশ থেকে সেই সন্ত্রাসের দিনগুলোতে এদেশে চলে এসেছিলেন, রায়টের সময় যারা চলে এসেছিলেন, তারা কে কোথায় ডকুমেন্ট নিয়ে এসেছেন, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন। এইখানে বিজেপির একটা সেটব্যাক হলো, বিজেপিকে পিছু হটতে হলো। এখন বলা হচ্ছে 2022-এর পর সিএ লাগু হবে, অথচ নির্বাচনের আগে, 19-এর নির্বাচনের আগে মতুয়াদেরকে বলা হলো আমরা ক্ষমতা এলেই তোমাদেরকে নাগরিকত্ব দিয়ে দেব। এই নাগরিকত্ব ব্যাপারটা কিন্তু ঝুলে রইল 2022 পর্যন্ত। অর্থাৎ যে মতুয়াদের নাগরিকত্ব দেবেন বলেছিলেন, তারা এখনই নাগরিকত্ব পাচ্ছেন না, 2022-এ পাবেন। ওদিকে উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যারা এই দেশে ভোট দিয়েছেন তারা প্রত্যেকেই নাগরিক, যারা এদেশের রেশন কার্ড হোল্ডার তারা প্রত্যেকে নাগরিক, যারা এদেশের পাসপোর্ট, আধার কার্ড হোল্ডার, প্যান কার্ড হোল্ডার, তারা প্রত্যেকে নাগরিক। বিজেপি বলেছিল না, এগুলো কোনোটাই নাগরিকত্বের পরিচয়ক নয়, আমরা নাগরিকত্বের পরিচয় দেব। মনে পড়ে সে কথা? তারা নাগরিকত্বের পরিচয় দেবেন বলেছিলেন 2019-এর ভোটে, 2021-এর ভোটের পর দুবারই বলেছিলেন। কোনো বাড়ি তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারেননি। এই প্রতিশ্রুতি ভাঙার অপর নাম বিজেপি। তারা 2 কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন, 14 কোটি বেকারের চাকরি হতো দেশে যদি তারা তাদের প্রতিশ্রুতি রাখতেন। তারা প্রতিশ্রুতি রাখেননি। 14 কোটি বেকারের চাকরি তো ছেড়েই দিন, প্রায় 15 কোটি মানুষের চাকরি চলে গিয়েছে দেশে। যারা চাকরি করতেন তাদের চাকরিও চলে গিয়েছে। 14 কোটি তো চাকরি হলোই না, উল্টে চাকরি চলে গেল। প্রতিশ্রুতি ভঙ্গ। 15 লাখ টাকা দেবেন, তারপরে বলছেন না ওটা তো জুমলা ছিল। জুমলা মানে ইয়ার্কি, ওটা নাকি ইয়ার্কি ছিল। দেশবাসীর সাথে ইয়ার্কি করতে প্রধানমন্ত্রী হয়েছেন, দেশবাসীর সাথে ইয়ার্কি করতে আপনারা দেশের ক্ষমতায় এসেছেন। লজ্জা হওয়া দরকার আপনাদেরকে। আসুন পরবর্তী ইস্যুতে। পরবর্তী ইস্যু অনেক আছে। এই করোনাতে ব্যর্থতা, পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে বাড়ি ফেরা, মা মারা গেছেন, এক সন্তান তাকে ঘিরে ঘুরছে স্টেশনে, খেলছে, অপেক্ষা করছে মা কখন জেগে উঠে তাকে আদর করবে। সে সন্তান আর তার জাগ্রত মাকে দেখতে পেল না, সে জানেই না তার মা মারা গেছে। এরকম দৃশ্য পর্যন্ত আমরা দেখেছি। ট্রলি ব্যাগে করে ঘুমন্ত শিশুকে মা টেনে নিয়ে যাচ্ছেন, বাবার কাঁধে চেপে। ছোট্ট শিশু পায়ে হেঁটে ফিরছেন, বাবা মা তাদের কাঁধে চেপে ফিরছেন, বৃদ্ধ বাবা মাকে করে নিয়ে ফিরছেন। এ দৃশ্য আমরা দেখেছি। তারপরেও বলবেন আচ্ছে দিন, তারপরেও বলবেন ভালো দিনে সরকার চলছে। ভালো দিন হলে কাউকে 100 কিলোমিটার পায়ে হাঁটতে হয়, চাকরি খোয়াতে হয়। আসুন তারপরে করোনাতে এখনো পর্যন্ত তৃতীয় ঢেউ আসবে করছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনো রোড ম্যাপ নেই। তারা তৃতীয় ঢেউকে কি করে আটকাবেন এটা তারা জানেন না। দ্বিতীয় ঢেউয়ে অসংখ্য মানুষ মারা গিয়েছেন। আমার আপনার পরিচিত পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এমন কেউ নেই যে আমরা তাদের হারাইনি। কেউ না কেউ, প্রত্যেকেই তার নিজের লোককে হারিয়েছেন, চেনা জানা লোককে হারিয়েছেন। তারপরেও কিন্তু সম্বিত ফেরেনি এই সরকারের। আমরা দেখেছি গঙ্গায় লাশ বয়ে যাচ্ছে, আমরা দেখেছি বালির মধ্যে লাশ পুঁতে দেওয়া হচ্ছে, গণচিতা দেখেছি, একটা চিতায় 4-5জনকে রেখে পোড়ানো হচ্ছে, সেটাও দেখেছি উত্তরপ্রদেশে। তারপরেও ভালো দিন। ভয়ঙ্কর দিন এসেছে পেগাসাসটা কি আপনারা সকলে জানেন। আমরা অনেকবার আলোচনা করেছি যে পেগাসাস হচ্ছে এমন একটা স্পাইওয়ার যা দিয়ে আপনাকে নিঃশব্দে আপনার উপর নজরদারি করা যায়। 300 ভারতীয়র উপর নজরদারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভাবুন একবার, এই সরকার, তারা রাজনৈতিকভাবে লড়তে অক্ষম, যারা উন্নয়ন দিয়ে লড়তে অক্ষম, তারা বিরোধীদের গেম প্ল্যান জেনে নিয়ে তারপরে গেম প্ল্যান সাজাচ্ছেন। এটা একটা বড় ভয়ঙ্কর অভিযোগ। এই পেগাসাস ইস্যু নিয়ে সংসদ উত্তাল হয়েছে। এই ইস্যু চট করে থামবে না।
এই ইস্যু চট করে থামবে না, আমার একদম মানে দৃঢ় ধারণা। তারপরে আরো এক ভয়ঙ্কর ইস্যু, এক রাজ্যের পুলিশের সাথে আর এক রাজ্যের পুলিশের লড়াই, অর্থাৎ রাজ্যে রাজ্যের লড়াই বেঁধে গিয়েছে। এক রাজ্যের পুলিশ আর এক রাজ্যের পুলিশকে আক্রমণ করছে, খুন করছে। ভাবুন, দুটি রাজ্যেই বিজেপি শাসিত সরকার, দুটি বিজেপি শাসিত সরকার, তারা নিজেদের মধ্যে লড়াই করছে। ভাবুন, গৃহযুদ্ধের সূচনা কিন্তু হয়ে গিয়েছে। আসাম আর মিজোরামের মধ্যে লড়াই চলছে, পুলিশ খুন হচ্ছে, মানুষ খুন হচ্ছে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গেলেন বটে মীমাংসা করতে, সম্ভব হলো না তার পক্ষে মীমাংসা করা। তিনি ফিরে গেলেন দিল্লিতে। দিল্লিতে ফিরে যাওয়ার পর আবার লড়াই শুরু। সেনারা বিদ্রোহ করতে শুরু করেছেন। সেনারা বলছেন গো ব্যাক মোদি। ভাবুন, দেশ কিন্তু বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় কিন্তু আগুন লেগে যেতে পারে সারা দেশে। আর ঠিক এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন নতুন স্ট্র্যাটেজি। 2024-কেও মাথায় রেখে তিনি কিন্তু এক নতুন ফর্মুলা বার করলেন। ফর্মুলাটা অনেকটাই পিকের সাথে মিলে যায়, বলা যেতে পারে পিকের ফর্মুলাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। ফর্মুলাটা কি? সারা দেশে সার্ভে করে দেখা গিয়েছে এই 500-550 লোকসভা আসনের মধ্যে 350 আসনে বিজেপি কিন্তু খুব স্ট্রং। 350 বলবো না, ওটা 335টি আসনে। 335টি আসনে বিজেপি কিন্তু স্ট্রং। সেখানে দেখা গিয়েছে 200টির বেশি আসনে বিজেপি স্ট্রং এই কারণে যে বিরোধী ভোটগুলো ভাগ হয়ে গিয়েছে। অর্থাৎ কংগ্রেস, সমাজবাদী পার্টি বা মায়াবতীর পার্টি বা লালু প্রসাদ যাদবের পার্টি, এই যে ছোট ছোট আঞ্চলিক দলগুলোর ভোট ভাগ হয়ে যাওয়াতে 200 আসনে বিজেপি কিন্তু বেরিয়ে গিয়েছে। আর কমপ্লিট জিত কিন্তু 135 আসনে। ভাবুন, 550 আসনের মধ্যে কমপ্লিট জিত ভারতীয় জনতা পার্টির 135টি আসনে। আর 200 আসন ভাগ হয়ে গিয়েছে কিন্তু এই বিরোধীদের ভোট ভাগাভাগির ফলে। এই 303 আসন যে বিজেপি পেয়েছে, এর মধ্যে 200টি আসনই কিন্তু বিরোধীদের ভোট ভাগাভাগির ফলে তারা পেয়েছে। আর এই জায়গাটা ধরতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফর্মুলা বার করেছেন, ফর্মুলা নাম্বার 1। ফর্মুলা নাম্বার 1 হচ্ছে যে যেখানে যে 200টি আসনে বিজেপি বিরোধীদের ভোট ভাগের ফলে জিতেছে, সেই আসনে যে কোনো একটি দল, যারা সেখানে দ্বিতীয় প্রধান দল, অর্থাৎ ধরে নিন বিজেপির পরেই কংগ্রেস ভোট পেয়েছে, সেখানে কংগ্রেস একাই লড়বে। আবার যেখানে সমাজবাদী পার্টি দ্বিতীয় বিরোধিতার আসনের মানে বিরোধী আসনের প্রথম, অর্থাৎ বিজেপির পর যে দ্বিতীয় ভোটটি পেয়েছে সেটা সমাজবাদী পার্টি, সেখানে সমাজবাদী পার্টি লড়বে। অর্থাৎ 1:1 বিজেপি বনাম বিরোধীদের একটি প্রার্থী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, 1। 2 নাম্বার হলো যে যেখানে বিজেপি অপেক্ষাকৃত দুর্বল, সেখানে স্থানীয় পার্টিকে প্রাধান্য দিতে হবে। কংগ্রেস নিঃসন্দেহে বড় দল, সারা দেশে তারা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু স্থানীয় যে আঞ্চলিক দলগুলো আছে তাদের গুরুত্বকে অস্বীকার করা যাবে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলাতে আঞ্চলিক দলগুলো মেনে নেবে আশাই করা যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কিছু ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগ স্বীকার করতে হবে কিন্তু আঞ্চলিক দলগুলোতে, তারা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কিন্তু কংগ্রেস কি পারবে ত্যাগ স্বীকার করতে? প্রশ্নচিহ্ন আছে। কারণ গতবারে যে জোট মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছিলেন, সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উদ্যোগ নিলেও রাহুল গান্ধীর উচ্চাসা কিন্তু সেই জোটকে ভেস্তে দিয়েছিল। এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে রাহুল গান্ধী পরিপক্ক রাজনীতিক নন। কারণ এই কারণে বলছি, এই যে রাহুল গান্ধী ট্রাক্টর নিয়ে গেলেন সংসদ ভবনে, প্রতীকী একটা বিরোধিতা করলেন কৃষকদের হয়ে, খুব ভালো কথা। কিন্তু এই রাহুল গান্ধী 2 মাস পরে কোথায় হাওয়া হয়ে যাবেন কেউ জানেন না, কোন দেশে গিয়ে তিনি বিলাস ব্যসনে দিন কাটাবেন কেউ জানেন না। এই কনসিস্টেন্সি, অর্থাৎ যে লেগে থাকা, রাহুল গান্ধীর ধাতে নেই। তিনি আজকে আন্দোলন করছেন, কালকে কোথায় গিয়ে মরিশাসে চলে গেলেন ছুটি কাটাতে কেউ জানে না। বিজেপি পোস্ট করলো রাহুল গান্ধী অমুক জায়গায় ছুটি কাটাচ্ছেন। রাজনীতিতে যদি এই লেগে থাকা না রাখা যায়,
লেগে যদি থাকা না যায় তাহলে রাজনীতিতে কিন্তু অস্তিত্ব বিলোপ হতে সময় লাগে না। বহু রাজনীতিককে দেখবেন যে কিছুদিন রাজনীতি থেকে সরে যাওয়ার পর তাদেরকে কেউ আর মনে রাখেনি। উদাহরণ রাজীব বন্দ্যোপাধ্যায়, অসংখ্য উদাহরণ আছে, আমি রাজীব বন্দ্যোপাধ্যায়টা শুধু বললাম, তাকে কিন্তু আর কেউ মনে রাখেনি। আগামী দিনে আস্তে আস্তে তিনি মুছে যাবেন, মুছে যাচ্ছেন, মুছে যাবেন, যতক্ষণ না অন্য কোনো দলে গিয়ে সক্রিয় রাজনীতি শুরু করবেন। যাই হোক, আসছি রাহুল গান্ধীর কথায়। রাহুল গান্ধীর উচ্চাশা এবং রাহুল গান্ধীর পেছনে যে সোনিয়া গান্ধী আছেন, তিনি কিন্তু সবসময় চান কংগ্রেসের মাথা হয়ে থাকুক রাহুল গান্ধী। এইখান থেকে কিন্তু কিছুটা বলিদান দিতে হবে গান্ধী পরিবারকে। নিঃসন্দেহে গান্ধী পরিবারের এই দেশের প্রতি অবদান আছে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, তারা প্রাণ দিয়েছেন দেশের জন্য। দেশবাসী তাদের নতমস্তকে তাদের অবদান স্বীকার করে, অবদানকে স্বীকার করতে হবে। কিন্তু সময়ের ডাককে তো উপেক্ষা করলে চলবে না। রাহুল গান্ধী পরিপক্ক রাজনীতিক নন, এটা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীদের বুঝতে হবে। কারণ রাজনীতি কোনো খেলার জায়গা নয়, মানে রাজনীতি মানে কোনো এমন কোনো জায়গা নয় যে যেখানে আপনি আজ খেললেন কাল চলে গেলেন, এরকম না। আপনাকে লাগাতার খেলতে হবে, কন্টিনিউ খেলে যেতে হবে, অল আউট অ্যাটাকে থাকতে হবে। আজকে রাহুল গান্ধী অ্যাটাকে আছেন, কালকে তাকে খুঁজে পাওয়া যায় না। এইভাবে রাজনীতি চলবে না। অন্তত আগামী 3 বছর তাকে কনসিস্টেন্সি দেখাতে হবে, তবে গিয়ে কিন্তু এদেশে পরিবর্তন সম্ভব। শুধু তাই না, সারা দেশে কংগ্রেসের এখনো কিন্তু 20% ভোট আছে। এই 20% ভোটকে ধরে রাখতে হলে যোগ্য নেতৃত্বের দরকার। আর যোগ্য নেতৃত্ব দিতে হলে দলের সামনে থেকে লাগাতার লড়াই করতে হবে। সেটা যদি রাহুল গান্ধী পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মানেন যে 200 আসনে বিরোধীরা শক্তিশালী, সেখানে কংগ্রেস বা অন্য কেউ প্রার্থী দেবে না, যে প্রধান বিরোধী সেই প্রার্থী দেবে, তাহলে কিন্তু বিজেপির সব অঙ্ক ভণ্ডুল হয়ে যাবে। ইভিএম নিয়ে বলুন, নির্বাচন কমিশন নিয়ে বলুন, ইডি সিবিআই যা কিছু লাগিয়ে বলুন, বিজেপির কিন্তু জেতা সম্ভব হবে না, যেটা বাংলায় হয়নি। বাংলাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রুফ করে দিয়েছেন। ইডি সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মীরা সব কিছুর বিরুদ্ধে গিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সরকার গড়েছেন এবং আজ পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পেয়ে সরকার গড়েছেন। 213টি আসন পেয়েছেন 294 এর মধ্যে। এখন পর্যন্ত তৃণমূলের সবচেয়ে বেশি আসন এককভাবে লড়ে। অর্থাৎ যদি লড়াইটা ঠিক করে করা যায়, যদি কনসিস্টেন্সি থাকে, যদি আপনার ছেড়ে যাওয়ার মানসিকতা না থাকে, তাহলে কিন্তু এই বিজেপিকে রোখা সম্ভব, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন। সারা দেশে একটা কথা ঘুরছে, বেঙ্গল মডেল। সারা দেশে ঘুরছে। বেঙ্গল মডেলটা কি? এই যে বেঙ্গলে যে ডেভেলপমেন্টটা হয়েছে, বেঙ্গল যে বিভিন্ন জায়গা থেকে পুরস্কার ছিনিয়ে আনছে, দেশের পুরস্কার, বিদেশের পুরস্কার ছিনিয়ে আনছে, বাংলায় যে উন্নয়ন হয়েছে, এটা কিন্তু দেশবাসী স্বীকার করে। এই উন্নয়নের মডেলটা সারা দেশে ছড়িয়ে দিতে চাইছে। এইবার আসি মিডিয়ার কথায়। মিডিয়া কি করবে? মিডিয়ার একাংশ কিন্তু ইতিমধ্যে বিজেপির থেকে স্প্লিট করেছে, সরেছে। তারা এখন অনেকটা নিরপেক্ষ ভূমিকায়। আর কিছু মিডিয়া পুরোপুরি বিজেপির বিরোধিতা করছে। আর একটা অংশ আছে যারা বিজেপির পক্ষেই কথা বলে যাচ্ছে। অর্থাৎ বিজেপির পক্ষে আগে যদি 3টে মিডিয়ার মধ্যে 2টো মিডিয়া থাকতো, এখন বিজেপির পক্ষে একটি মিডিয়া, নিরপেক্ষ একটি মিডিয়া, বিজেপির বিরুদ্ধে আরেকটি মিডিয়া। অর্থাৎ মিডিয়া শক্তিও কিন্তু বিজেপির হ্রাস হয়েছে। আসুন, যারা ফান্ডিং করে, যারা নির্বাচনে টাকা ঢালে, এরকম বড় বড় ব্যবসায়ীদের কথা। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বড় ব্যবসায়ী বিজেপির থেকে মুখ ফেরাচ্ছে। তারা কিন্তু অবিজেপি শাসিত রাজ্যগুলোতে ইনভেস্টমেন্টের জন্য এগিয়ে এসছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে তারা সরে আসছে। আমরা মুকেশ আম্বানিকে বিজেপির বিরুদ্ধে কথা বলতেও শুনেছি। অশনি সংকেত বিজেপির পক্ষে। অর্থাৎ শুধু টাকা দিয়ে, শুধু নির্বাচন কমিশন দিয়ে, শুধু ইভিএম দিয়ে বা শুধু ইডি সিবিআই ইত্যাদি লাগিয়ে ভোট জেতা যাবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা সমস্ত দেশ অ্যাকসেপ্ট করে। অর্থাৎ লড়াইটা হবে এবার 1:1। যদি 1:1 লড়াই হয় তাহলে বিজেপি 125 থেকে 150 সিটের মধ্যে আটকে যাবে। আমরা আপনাদেরকে বিধানসভা নির্বাচনের আগে প্রেডিকশন দিয়েছিলাম
কি হতে পারে। প্রায় হুবহু মিলিয়ে দিয়েছিলাম সমস্ত মিডিয়ার বিপক্ষে গিয়ে, আজও সমস্ত মিডিয়ার বিপক্ষে গিয়ে বলছি, যদি 1:1 লড়াই হয়, বিজেপি 125 থেকে 150-এর মধ্যে আটকে যাবেই 2024-এ। কিন্তু তার জন্য লড়াইটা কিন্তু খুব কঠিন। প্রথমত এক হতে হবে, 1:1 লড়াইয়ে নামার জন্য প্রস্তুতি নিতে হবে। দুই হচ্ছে গিয়ে যে কোনো প্রলোভনে পা দিতে পারা যাবে না। কোনো প্রলোভনে পা দিলে, কারণ বিজেপি প্রচুর প্রলোভন দিয়ে রাখে, পেগাসাসের মতন সফটওয়্যার ঢুকিয়ে রাখে, আপনার গোপন ছবি তুলে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। এসবের বিরুদ্ধে যদি বুক চিতিয়ে নিয়ে তারা লড়তে পারেন, তাহলে কিন্তু বিজেপি 150-র বেশি আসন পাবে না। এটা অঙ্ক বলছে, রাজনৈতিক অঙ্ক বলছে। আপনারা এই অঙ্কে কতটা বিশ্বাস করছেন, কতটা করছেন না, আমাদের লিখে জানান। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমাদের হিন্দি চ্যানেলটিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়েছে। আমরা হিন্দি চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে গিয়ে চ্যানেলটি দেখতে পারেন। অথবা যদি আপনি ইউটিউবে সার্চ করেন NK ইন্ডিয়া বলে, তাহলে কিন্তু সহজেই পেয়ে যাবেন। হিন্দি চ্যানেলটি এই কারণেই করেছি, যাতে এই কথাগুলো সারা ভারতে ছড়িয়ে দিতে পারি আমরা। যে কথাগুলো আমরা বাংলায় বলছি, সেই কথাগুলো ভারতবর্ষের অন্যান্য প্রদেশের লোকের কাছেও পৌঁছানো দরকার। সেই কারণেই হিন্দি চ্যানেলটা আমরা এনেছি। আর সবার প্রথম এই হিন্দি চ্যানেলটাকে গ্রো করার জন্য, বেড়ে ওঠার জন্য সবার প্রথম যে সাপোর্টটা চাই, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে, বাঙালিদের কাছ থেকে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আর আমরা রইলাম আপনাদের সঙ্গে রোজ নিয়মিত পর্যালোচনা নিয়ে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা।